পাচারের জন্য সহজ টার্গেট শিশু। করোনার অস্থির সময়ে সক্রিয় অপরাধীরা 7 মাসে কেবল বিজিবি উদ্ধার করেছে 37 জনকে। ক্যাসিনো কাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের 10 মাসেও পূর্ণাঙ্গ হয়নি যুবলীগের কমিটি। দুষ্কৃতিকারীদের ঠেকাতে বুঝে শুনে চলছে কাজ, বলছেন নেতারা। রাজধানীর কারওয়ান বাজারে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। পোয়া মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। র্যাবের অভিযানে আটক 5। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। এবার রাজধানীর গুলশানে আগুনে পুড়ল একটি পোশাক কারখানা। গভীর রাতে গুলশান শপিং সেন্টারের 6 তলার ওই কারখানায় আগুন লাগলেও ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে উৎকণ্ঠায় রয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার শ্রমিকরা। ভোররাত 3:20-এর দিকে হঠাৎই আগুন লাগে গুলশান শপিং সেন্টারে। ভবনের 6 তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ছুটে আসে উদ্বিগ্ন দোকানিরা। মার্কেটটিতে 700 দোকান ঘর আছে, অধিকাংশই গুদাম। প্রথমে যখন আসছি ভিতরে আগুন ছিল, হালকা আগুন ছিল। তখন ফায়ার ব্রিগেডের ইউনিট আসছে, ওনারা কাজ করতেছে, ওনাদের সাথে আমরা ছিলাম। এখানে মূলত আমাদের ম্যাক্সিমাম দোকানদারদের গোডাউন। এখানে কোনো পণ্য বিক্রি আমার জানা মতো হয় না, হয় নিচতলায় আর দোতলায়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় 6 তলার একটি গার্মেন্টসের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত। গার্মেন্টসের 6 তলায় আগুন এবং বিভিন্ন পার্টিশন দেওয়া তো, এবং খুবই এয়ারটাইট অবস্থায় ছিল। দরজা জানালা খুব বন্ধ, প্রচুর হিট এবং স্মোক, যেটা আমাদের আগুন নির্বাপনে বাধার সৃষ্টি করেছে। আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। এর আগে মার্কেটটিতে আরো 2বার অগ্নিকাণ্ড হয়। ব্যবসায়ীরা জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে মালিক সমিতি রাতের বেলা বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। অনেকে নাশকতার অভিযোগ করছেন। আমরা এটাই বুঝতেছি না, কেন জানি মধ্যরাতে আগুনটা লাগে, কেন সকালে লাগে না, বিকেলে না, বা সন্ধ্যায় না। ছাত্রশিক্ষা মহল বলতেছে 3 মাসের মধ্যে মার্কেট ভেঙে ফেলবো। ওরা বিভিন্ন টাকার অফার পাইছে, কিন্তু আমাদের অফিসিয়ালি কোনো নিউজ দেয় নাই। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গুলশান শপিং সেন্টারের সামনে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সেলিয়া, এখন পর্যন্ত যদি আসলে জানাতে হয়, এই মুহূর্তে কিন্তু পুরো জায়গাটি অনেকটা স্থবির। ফায়ার সার্ভিসের গাড়িও যেমন নেই, পুলিশের যে গাড়িগুলো আসলে ছিল তারাও কিন্তু এরই মধ্যে চলে গেছেন। তবে এই পর্যন্ত যদি জানাতে হয়, গতকাল রাতে দিবাগত রাত 3টায় যে ঘটনা ঘটেছিল অগ্নিকাণ্ডের, তারই রেশ ধরে কিন্তু আমরা সকালে দেখতে পেয়েছি গার্মেন্টস শ্রমিকদের বেশ কয়েকজন কিন্তু তারা এখানে এসেছেন কাজে যোগদান করার জন্য, এবং তারা এসে যখন শুনেছেন যে রাতে এ ধরনের একটি ঘটনা ঘটেছে, তারপর কিন্তু তারা আবার চলে গেছেন। এবং তারা কিন্তু কিছু বিষয় জানিয়েছেন যে বিশেষ করে এই গার্মেন্টসটি কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো এই জায়গা থেকে চলে যাওয়ার কথা তারা জানতেন, এবং গতকালই তাদের আসলে যে বেতন, সেই বেতনটি আসলে দেওয়া হয়েছে। যদিও তারা অভিযোগ করেছেন যে ওভারটাইম বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো দেওয়া হয়নি, বরং বেতনের থেকেও কিছু কম দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা কিন্তু বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছেন না। এই যে বিষয়গুলো কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন তাদের যে যুক্তি সেইগুলো দিয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গুলশান এই শপিং সেন্টার যেটি আছে, এখানে কিন্তু বিবিধ ধরনের, শুধুমাত্র বিপণী বিতান নয়, আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার ইন্ডাস্ট্রির যে অ্যাসোসিয়েশন সেটি যেমন এখানে আছেন, ঠিক একইভাবে ইন্স্যুরেন্স কোম্পানিরও কিন্তু একটি অফিস আছে। এছাড়া এই গার্মেন্টসের কথা তো আপনাদেরকে আগেই জানিয়েছি। এই ধরনের যে শপিং মল বা বিপণী বিতানগুলো আছে, 17 সালে কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে একটি রিপোর্ট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন যে প্রায় প্রতিটি বিপণী বিতান এবং শপিং মলেই কিন্তু এই ধরনের অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা নেই, এবং সে ধরনের কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু প্রায় 600টির মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ বিপণী বিতান রয়েছে, যেগুলোর ব্যাপারে কাজ করার জন্য কিন্তু ফায়ার সার্ভিস বারবারই কিন্তু এই মালিক সমিতি যারা থাকেন এবং কর্তৃপক্ষ যারা থাকেন তাদেরকে কিন্তু যে বিভিন্ন বিষয় জানিয়েছেন, এই বিষয়গুলো আসলে উন্নয়ন করার জন্য, বিশেষ করে অগ্নি নির্বাপনের বিষয়ে, এবং সেখানে যেন শর্ট সার্কিট বা অন্যান্য
বিষয়গুলো কখনো না হয় সেই ব্যাপারেও কিন্তু তারা বলছেন যে বিবিধ ধরনের যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেগুলো যেন মার্কেটগুলোতে থাকে। তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটতে দেখছি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যে গুলশান শপিং সেন্টারে যে আগুন লেগেছে তার সর্বশেষ। সেলিয়া সুলতানা জানাচ্ছিলেন গুলশান এলাকা থেকে, সেখানে যে শপিং সেন্টারে আগুন লেগেছিল সে বিষয়ে এখনকার খবর তিনি জানাচ্ছিলেন। কয়েক মাস বয়স থেকে কৈশোরের আগ পর্যন্ত শিশুদের সহজ টার্গেট করে অপরাধীরা। কখনো দেশের ভেতর, কখনো বা বাইরে এদের বিক্রি করে তারা। সম্প্রতি দেশ জুড়ে শিশু চুরির এমন বেশ কয়েকটি ঘটনা উঠে এসেছে সামনে। অপরাধ বিশেষজ্ঞরা একে করোনার অস্থির সময়ের সক্রিয় হওয়া অপরাধ চক্রের অপরাধ হিসেবেই দেখছেন। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। গ্রাম কি নগর, শিশুর বেড়ে ওঠা নিরাপদ পরিবেশ অধরা বরাবরই। আরব দেশগুলোতে উটে জকি বা দেশের সীমানায় বা বাইরে যৌনপল্লীতে কন্যা শিশু বিক্রি চলছে কয়েক দশক ধরেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কিছু সময়ের জন্য কমলেও অস্থির নানা সময়ে সক্রিয় হয় পাচার চক্রগুলো। পাচারের ধরনেও আসে পরিবর্তন। পথশিশুরা বরাবরই সহজ টার্গেট অপরাধীদের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঘুমের ওষুধ খাইয়ে 2 নারী নারায়ণগঞ্জে নিয়ে যায় জিনিয়া নামে 9 বছরের শিশুকে। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একদিনের মাথায় মায়ের কোলে ফিরে আসে জিনিয়া। মহিলা পুরস্কার দোনা আসছিল, সাজানবার পুরস্কার দোকান এইখান থেকে লয়ে গেছে। পুলিশে বলছে ওরা নিয়ে অন্যান্য বিক্রি করে দিল। বাবা মা পরিচয়ে জিনিয়াকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করছিল চক্রটি। শিশু মনে সেই ঘটনার ভয়াবহতা রয়ে গেছে এখনো। গাছ গোছর ছিল, তারপর অনেকগুলো একসাথে বস্তা ছিল, বস্তার সাথে একটা বাড়ি ছিল, এই বাড়িতে আমার লাগছে। এদিকে চট্টগ্রাম থেকে আত্মীয়ের বাসা থেকে চুরি হয় 4 মাসের শিশু। এ ঘটনায়ও পুলিশ অপরাধী সহ ফুটফুটে শিশুটিকে উদ্ধার করে বাবা মায়ের কোলে ফেরত দেয়। করোনার এই সময়ে দেশ জুড়ে এ ধরনের ঘটনা কম নয়। শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হিসেবে পাচারের সময় গত 7 মাসে 37 জন শিশু উদ্ধার হয়েছে। অভিভাবকদের অবহেলা, তাদের দারিদ্র্য ইত্যাদির সুযোগ নিয়ে এই সমস্ত চক্র এই চুরি করার বা অপহরণ করার কাজগুলো করে থাকে। বিশেষজ্ঞদের মতে বছর জুড়ে পাচার চক্র সক্রিয় থাকলেও অপরাধীরা অস্থির সময়ের সুযোগ নেয়। অভিভাবকদের সচেতন হবার পরামর্শ তাদের। প্রভাবশালীরা কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তিও দিতে হবে। আমাদের কাজগুলো যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু হচ্ছে না। বাজেট থাকলে হবে না, বাজেটের ইমপ্লিমেন্টেশন করাওটা একটা বিরাট বিষয়। শিশুর জন্য শৈশব এক আনন্দের সময়, কিন্তু অপরাধীরা এই সময়টিকে বেছে নেয় তাদের সুযোগ হিসেবে। এই সময়ে অপরাধীরা কখনো ভুলিয়ে, কখনো বা চুরি করে শিশুদেরকে নিয়ে যায় পাচারের জন্য। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা দরকার, তেমনি প্রয়োজন এইসব অপরাধে যারা দোষী তাদের দ্রুত বিচারের আওতায় আনা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও 10 মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি যুবলীগের। তবে নেতারা বলছেন ক্যাসিনো কালিমা মুছে প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরতে চায় যুবলীগ, আর সে উদ্দেশ্যেই পরিচ্ছন্ন ইমেজের নেতা খুঁজতে ব্যবহার করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। ক্যাসিনো কেলেঙ্কারির পর গেল বছর 23 নভেম্বর জাতীয় কংগ্রেসের মাধ্যমে যুবলীগের শীর্ষ 2 পদে আসে পরিবর্তন। সংগঠনের চেয়ারম্যান নতুন ও সাধারণ সম্পাদক দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত মুখ। দায়িত্ব নেয়ার পরপরই দল সাজাতে কাজ করছেন তারা, কিন্তু 10 মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি যুবলীগ। একই অবস্থা ঢাকা মহানগর কমিটির ক্ষেত্রেও। দীর্ঘ 9 বছরেও ঢাকা মহানগর পর্যায়ে কোনো সম্মেলন হয়নি যুবলীগের। ভারপ্রাপ্ত দিয়ে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ যুবলীগ। যদিও কমিটির মেয়াদ 9 বছর অতিক্রম হয়েছে, 23 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কংগ্রেস, তখন আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল। করোনার কারণে হয়তো দেরি হচ্ছে। করোনা শেষ হওয়ার পর আমরা আশা করতে পারি আমাদের সম্মেলনের মাধ্যমে মহানগরের নতুন কমিটি আসবে। আগামী দিনে যদি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেই জায়গাটাতে এখনের থেকে সামনে আরও ভালো যুবলীগ পরিচালিত হবে। ইতোমধ্যে দল গোছাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় নেতাদের খোঁজখবর নিচ্ছেন শীর্ষ 2 নেতা। কেন্দ্রীয় কমিটিতে যাতে কোনো দুষ্কৃতকারী ও ক্যাসিনোবাজ না ঢুকে সেজন্য কাজ করছে গোপন টিম। কোনো ক্রমেই ক্যাসিনোর সাথে সম্পৃক্ত
মদ জুয়া হাউজির সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত, কিংবা মানুষের উপর জুলুম করেন, মানুষের উপর নির্যাতন করেন, এই শ্রেণীর কোনো যুবক যেন আমাদের যুবলীগের পতাকা তলে আসতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তবে কেন্দ্রীয় কমিটি গঠনে এখনো দিনক্ষণ চূড়ান্ত করেনি যুবলীগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা, আর জেল ও রং মাখিয়ে ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে পোয়া মাছ। এমন ঘটনা রাজধানীর কারওয়ান বাজারে। সকালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র উঠে আসে। এ সময় 5 জনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, মাছ ব্যবসায়ীরা মাছের রং উজ্জ্বল রাখতে নিষিদ্ধ রং ও জেল মাখিয়ে রাখেন। অভিযানের সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আটক 5 জনকে 1 থেকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরিবহন নিষিদ্ধ আফ্রিকান আপনার পিরানহা মাছ, এই পিরানহা মাছ কোনো রকমই চাষ করা যাবে না, বিক্রয় করা যাবে না, এবং এইগুলি বাজারে বিশেষ করে হোটেলে আপনার হচ্ছে রূপচাঁদা মাছ বলে বিক্রি করা হয়, এবং বাজারেও কিন্তু তারা রূপচাঁদা মাছ বলে বিক্রি করে এই পিরানহাকে। তো এই 3 ধরনের অপরাধ আমরা পেয়েছি। তো এই অপরাধে যুক্ত থাকার কারণে এখানে মোট 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। আর আমরা চাই যে কোনো মূল্যে খাবারটাকে যেন আমাদের বিষমুক্ত হয়, কারণ বিশেষ করে আপনার পোয়া মাছের যে রংটা দেওয়া হয় সেটা অত্যন্ত ক্ষতিকর। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাদিক, আসলে এই কারওয়ান বাজার যে মাছের আড়ত, এখানে 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে র্যাব অভিযান চালাচ্ছে। তো এখানে যেটা অভিযোগগুলি পেয়েছে এর মধ্যে আছে যে বিক্রয় নিষিদ্ধ এবং চাষাবাদ নিষিদ্ধ যে পিরানহা মাছ এবং আফ্রিকান মাগুর, যেটা নিষিদ্ধ পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বলে এই মাছ তারা এখানে নিষিদ্ধ করেছিল 2014 সালে। এই মাগুর, আফ্রিকান মাগুর এবং পিরানহা 2008 সালের ফেব্রুয়ারিতে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। এই পিরানহা কিন্তু এই ক্ষতিকারক মাছটি কিন্তু এখানে তারা রূপচাঁদা মাছ বলে এখানে চালিয়ে দিচ্ছে। এবং এই যে অভিযোগটি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখে কিন্তু সাধারণভাবে বোঝার উপায় নেই যে এই মাছ এটি রূপচাঁদা নয়, এটি পিরানহা, কিন্তু এই মাছটি এভাবে প্রতারণা করে বিক্রি করা হচ্ছে এই কারওয়ান বাজারে এই মাছের আড়তে। এবং এই জন্য কিন্তু আরও কয়েকটি অভিযোগে কিন্তু এখানে যে 5 জন আড়তদারকে জরিমানা করা হচ্ছে। জরিমানা বলতে এখানে তারা কারাদণ্ড দেওয়া হয়েছে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত মেয়াদি। এবং এখানে আমি দেখাতে চাই যে মাগুর কিন্তু এই যে এটা নিষিদ্ধ থাকার পরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর অনেক মাগুর এখানে পাওয়া গেছে। এবং এই জন্যই কিন্তু এই যারা এখানে বিক্রির সাথে জড়িত এরা বলছে যে আসলে এটা না বুঝে বা এই বিষয়টা সম্পর্কে তারা জানতো না, এই বলে কিন্তু তারা পার পাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এবং তাদেরকে সতর্ক করার জন্য এবং শাস্তি স্বরূপ কিন্তু এখানে 1 মাস থেকে 3 মাসের এই কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই ছিল আসলে এখান থেকে। তো আমরা যেটা বলতে চাই যে এই মাছ 2014 সাল এবং 13 সালে নিষিদ্ধ করার পরেও কিন্তু বিভিন্ন আড়তে, বিভিন্ন বাজারে কিন্তু এই মাছ দেখা যাচ্ছে যে বিক্রি করা হচ্ছে এবং চাষাবাদ কিন্তু বন্ধ হয়নি। তো এই ছিল আসলে খবির এই কারওয়ান বাজার মাছের আড়ত থেকে সর্বশেষ তথ্য। সাদিকুর রহমান জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে সেখানে বিক্রয় নিষিদ্ধ মাছ বিক্রি করা হচ্ছে, সে বিষয়ে অভিযান চালাচ্ছে র্যাব, সে খবর জানাচ্ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 41 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1892 জন রোগী। এই নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,32,970 জন হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,559 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 16,90,011 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,892 জন। মোট আক্রান্ত 3,32,970 জন। 24 ঘন্টায় মারা গেছেন 41 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,634 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,746 জন। মোট সুস্থ হয়েছেন 2,33,550 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এখন যেন ময়লার ভাগাড়। হাসপাতালের ভেতরে ঢোকার আগে ময়লা আর দুর্গন্ধে চলাফেরাই দায় হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন প্রায় 5 মাস ধরে ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য অপসারণ করছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আর সিটি কর্পোরেশনের দাবি, করোনা মহামারী আকারে যাতে নগরীতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য হাসপাতালের বর্জ্য সেখানকার মাটিতেই চাপা দেওয়া হচ্ছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট, ফিরদাউস সোহাগের তথ্য নিয়ে রিপোর্ট।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক সহ আশপাশের এলাকা বর্জ্যের দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠেছে। প্রতিদিন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। প্রায় 5 মাস ধরে চলছে এই অবস্থা। করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত বর্জ্য সরানো হবে না বলে সিটি কর্পোরেশন জানিয়েছে বলে দাবি হাসপাতাল পরিচালকের। আমাদের পিছনের দিকে যে জায়গাটা আছে যেন পানি ট্যাঙ্কারি পর্যন্ত আমরা সব জায়গায় গর্ত করে এই প্রায় 4.5 মাস 5 মাস কিন্তু ওখানে গর্ত করে আমরা ময়লাগুলো ভর্তি আবার ঢেকে রাখছি। এই অবস্থায় বিপাকে পড়ার কথা জানালেন চিকিৎসক নেতা। গর্ত করতে করতে এখন আমাদের আর গর্ত করার কোনো জায়গা নাই, কোথায় ময়লা রাখবো, এটা একটা বড় বিষয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এই ময়লা ফেলানোর জন্য যারা কর্তৃপক্ষ তাদের যথাযথ আশু ব্যবস্থা নেওয়া দরকার। তবে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ও প্যানেল মেয়রের দাবি, করোনা যাতে মহামারী হয়ে না ছড়ায় সেজন্য হাসপাতালের বর্জ্য সেখানেই মাটিতে চাপা দেওয়া হচ্ছে। এই বর্জ্যটা বরিশাল সিটি কর্পোরেশনের মেইন শহর থেকে বেদ করে মেইন রোড থেকে গিয়ে সদর রোড হয়ে তারপরে ওপেন ডাম্পিং করতে হয়, যেখানে আশেপাশেও মানুষ বসবাস করে। যাতে মহামারী আকারে এই নগরীতে করোনা ছড়িয়ে না পড়ে সেই জন্যই আমরা ওইখানকার আবর্জনা ওইখানেই মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। হাসপাতালে প্রতিদিন 1,500-এর বেশি রোগী থাকেন। ডাক্তার, নার্স ও রোগীর স্বজন সহ গড়ে অন্তত 10,000 মানুষের কয়েক মেট্রিক টন বর্জ্য জমা হয় এখানে। সময় সংবাদ, বরিশাল। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ঘাটের উভয় পারে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে কিন্তু একটা বেশ যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ঘাট এলাকাতে কিন্তু শুধু যানবাহন আর যানবাহন। সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে 15টি ফেরি চলাচল করছে। আসলে স্রোতের বিপরীতে চলতে গিয়ে 4টি ফেরি নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এই মুহূর্তে 4টি ফেরি আসলে এই পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে স্রোতের বিপরীতে চলতে গিয়ে দীর্ঘদিনের পুরানো ফেরি নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়তই। কিছু সময় তা মেরামত করে আবার এই নৌরুটে যুক্ত করা লাগছে এই ফেরিগুলোতে। তবে যানবাহনের যে আজকে বিশেষ করে শুক্রবার হওয়াতে, ছুটির দিন হওয়াতে, সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে আসলে যানবাহনের সারি। আর ভোগান্তিতে পড়েছে সবচাইতে বেশি আসলে পণ্যবাহী ট্রাকের যারা শ্রমিক এবং ব্যবসায়ী রয়েছে এই মানুষগুলো। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ছুটির দিন হওয়াতে কিন্তু বেশ ছোট যানবাহন এবং বেশ কিন্তু যে পরিবহনের চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকাতে। এই মুহূর্তে কমপক্ষে 2,000 অর্থাৎ 2 সহস্রাধিক যানবাহন কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেক রোদ এবং কি একটা গরম রয়েছে, ব্যবসা গরম, যার জন্য কিন্তু যাত্রীরা বলছে বলে চরম তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে এই ঘাটটুকু পার হওয়ার জন্য। সবকিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যে দীর্ঘদিনের যে একটা ভোগান্তি তা কিন্তু আসলে স্থায়ী রূপ ধারণ করেছে। তবে একটি সুখের সংবাদ রয়েছে, সেটা হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়ার যে একটা বিকল্প রোড দিয়ে এই কয়েকদিন ফেরি চলাচল করছিল, তা আজকে কিছুক্ষণ আগে নতুন চ্যানেল দিয়ে কিন্তু এই ফেরি চলাচল শুরু করেছে। এই ছিল আমার কাছে কবির পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ ও ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন ইউসুফ আলী। কম পুঁজিতে ব্যবসা শুরুর সুযোগ করে দিচ্ছে ফেসবুক পেজ। এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বাজারে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেক শিক্ষার্থী ও নারী। তারা বলছেন পণ্য ডেলিভারির খরচ কমানো গেলে ব্যবসা আরও বাড়বে। এ খাতের পর্যবেক্ষকরা বলছেন গত 1 বছরে দেশে কমার্স উদ্যোক্তার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। রিপোর্ট হরিপদ সাহার। বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2,40,00,000। দেশব্যাপী ইন্টারনেট সেবা প্রসারের সাথে সাথে বাড়তে থাকবে এ সংখ্যাও। তাই ভার্চুয়াল বাজারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে অনেকেই ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করছেন। বিক্রি করছেন পোশাক, উপহার সামগ্রী, কসমেটিক্স ও জুয়েলারি সহ নানা পণ্য। শিক্ষার্থীদেরও কেউ কেউ নিজের খরচ চালাচ্ছেন
এফ কমার্স থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার অবস্থায় আমি এই এফ কমার্স চালু করি এবং দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, যেমন হচ্ছে দেশি শাড়ি, কুর্তি। আমার নিজের পড়াশোনার খরচ এখান থেকেই আর্ন করে এখান থেকেই চালিয়ে থাকি এবং পরিবারকে কন্ট্রিবিউশন করতে পারছি। এই ব্যবসায় অনেক সম্ভাবনা আছে। আমরা যদি অন্য কোনো ব্যবসা করতে যাই তাহলে আমাদের অনেক পুঁজির প্রয়োজন হয়, কিন্তু আমরা এই ব্যবসাতে অল্প পুঁজিতে আমরা ব্যবসা শুরু করতে পারি। রাজধানীর বাইরে থেকেও স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্য নিয়ে এফ কমার্স চালিয়ে যাচ্ছেন অনেক নারী উদ্যোক্তা। মাত্র 4,000 টাকা দিয়ে কিন্তু আমার এই উদ্যোগটা শুরু হয়েছিল, কিন্তু এখন প্রতি মাসে আমার টার্নওভার হয় 1 থেকে 1.5 লাখ টাকা। আমি শুধুমাত্র ঢাকায় হোম ডেলিভারি দিতে পারছি, কিন্তু অন্য জেলাগুলোতে হোম ডেলিভারি দিতে গেলে আমাকে যে পরিমাণ খরচ বা যে পরিমাণ চার্জ দিতে হবে, সেই পরিমাণ চার্জ দিয়ে কিন্তু ব্যবসাটা এগিয়ে নিয়ে যাবার মতো আমার আর্থিক সঙ্গতি এই মুহূর্তে নেই। জাতীয় এফ কমার্স সামিটের অন্যতম আয়োজক প্রতিষ্ঠান গিকি সোশ্যাল বলছে, দেশে বর্তমানে এফ কমার্স পেজের সংখ্যা 6 লাখ। এসব উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ব্যবসা চালাতে দক্ষ করতে প্রশিক্ষণের প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক। নাম্বারটা আসলে প্রতি বছরই আসলে প্রায় ডাবল হচ্ছে এবং এফ কমার্স কনসেপ্টটাকে ঢাকার বাইরে বা সারা দেশব্যাপী যদি জনপ্রিয় করতে পারি তাহলে সেখান থেকে আসলে অনেক উদ্যোক্তা তৈরি করা সম্ভব, এবং যা কিনা ওভারঅল আপনার বেকারত্ব দূরীকরণে এবং দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। অনলাইন মাধ্যমের সব ধরনের ব্যবসায় প্রতারণার ঘটনা কমাতে সরকারি সংস্থার তদারকির ওপরও জোর দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দালালের দৌরাত্মে রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সংযোগ পেতে দিতে হচ্ছে বাড়তি টাকা। গ্রাহকদের অভিযোগ, এই টাকার ভাগ নিচ্ছেন পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তবে এসব অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বশীল কর্মকর্তা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বাসাবাড়িতে দ্রুত বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের লিটন গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী না হয়েও কতিপয় কর্মকর্তার যোগসাজশে তিনি তৈরি করেছেন একটি বলয়। ফলে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করার পরও দিনের পর দিন ঘুরে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না অনেকেই। এই সুযোগে গ্রাহকদের জিম্মি করে অতিরিক্ত টাকা বাগিয়ে নিয়ে সংযোগ পাইয়ে দিচ্ছেন ইলেকট্রিশিয়ান লিটন। টাকা না দিলে নানা অজুহাতে নোটিশ ছাড়াই গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। ভুক্তভোগীরা জানান, তানোর জোনাল অফিসের এজেএমের সাথে সখ্যতা গড়ে বহুদিন ধরে এমন কাজ করছেন লিটন। টাকা দিয়ে বিদ্যুৎ দেয় না এবং অনেক টাকা নেয়, টাকা দেওয়ার পরে লাইন সংযোগ লাগাই। পল্লী বিদ্যুৎ এজেএমের নির্দেশ ছত্রছায়ায় লিটন এই অবৈধ কাজগুলো করছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পল্লী বিদ্যুতের অভিযুক্ত কর্মকর্তা। অন্যদিকে এ নিয়ে প্রশ্ন করতেই সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে পালিয়ে যান লিটন। 20,000 টাকা আমার আপনি দিয়ে দিবেন, আমি টোটাল যা পড়তে যেখানে যা লাগে যা খরচ করে দেবো, কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। লিটন তাদের চিটার, ও বললে হবে? ও এখন তো নিজে বাঁচার জন্য পাগলের মতো বলে বেড়াবে, পুরা মিথ্যা কথা বলছে। এগুলো এখন থেকে 5-6 মাস আগের ঘটনা। এ ব্যাপারে মৌখিক বা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন এই কর্মকর্তা। মাইকিং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, যাতে দুর্নীতি যাতে না হয়, লিখিত অথবা মৌখিক, নামে অথবা বেনামে। আমরা তার বিরুদ্ধেই আমরা তদন্ত কমিটি গঠন হবে এবং তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির দেয়া তথ্য মতে জেলায় তাদের প্রায় 2.5 লাখ গ্রাহক রয়েছে। বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে ফি লাগে মাত্র 450 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার রাজধানীর গুলশান শপিং সেন্টারে আগুনে পুরল গার্মেন্টস। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, উৎকণ্ঠায় 6 শতাধিক পোশাক শ্রমিক। পাচারের জন্য সহজ টার্গেট শিশু। করোনার অস্থির সময়ে সক্রিয় অপরাধীরা। 7 মাসে কেবল বিজিবি উদ্ধার করেছে 37 জনকে। এবং রাজধানীর কারওয়ান বাজারে রূপচাঁদা মাছের নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। পোয়া মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। র্যাবের অভিযানে আটক 5। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।